বন্ধুরা, যে বাড়ি এই তিনজন চালায় সেই বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না কার ঘর তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় আর কার ঘরে তাড়াতাড়ি দারিদ্রতা আসে এবং কার বাড়ি থেকে দেবী লক্ষ্মী চলে যান। বন্ধুরা, ভগবান শিব মাতা পার্বতীকে এই কথা বলেছেন। এই তিনজনের দ্বারা একটি বাড়ি চালানো হলে সেই বাড়িটি অবশ্যই ধ্বংস হয়ে যায় এবং এমন পরিবারের লোকেরা সর্বদা দারিদ্রতায় আটকে থাকে। বন্ধুরা, এক সময়ের কথা, ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতী আকাশে ভ্রমণ করছিলেন। ভগবান ভোলেনাথ বলেন, হে দেবী পার্বতী, পৃথিবীতে যে বাড়ি এই তিনজন চালায় সেই বাড়ির সব কিছু ধ্বংস হয়ে যায় এবং সেই বাড়িতে দারিদ্রতা আসে। তখন মাতা পার্বতী বলেন, হে প্রভু, বলুন ওই তিন ব্যক্তি কারা? তখন ভগবান ভোলেনাথ বলেন, ঠিক আছে দেবী, আজ আমি তোমাকে ওই প্রাচীনকালের কথা শোনাবো। এটি শোনার পর তুমি বুঝতে পারবে কোন সেই তিন ব্যক্তি যাদের বাড়িতে উপস্থিতি সম্পূর্ণ ধ্বংসের কারণ হয়। বন্ধুরা, আপনাদের সকলের কাছে অনুরোধ, এই কাহিনী শোনার আগে আপনারা যদি শিবের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনারা আমাদের ভিডিও সবার আগে পেতে পারেন এবং আপনারা সবাই প্রাচীন কাহিনীর সাথে যুক্ত থাকতে পারেন। বন্ধুরা, এরপর ভগবান ভোলেনাথ মাতা পার্বতীকে ওই কাহিনী শোনানো আরম্ভ করেন। তিনি বলেন, হে দেবী পার্বতী, এটি প্রাচীন কালের কথা। এক শহরে এক ব্যবসায়ী থাকতেন। ব্যবসায়ী ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি। তার বাড়িতে খাবার ও অর্থের কোনো অভাব ছিল না। ব্যবসায়ীর খুব সুদর্শন ছেলে ছিল। ব্যবসায়ী তার ছেলেকে খুব ভালোবাসতেন। বিয়ের বহু বছর পর ওই ব্যবসায়ী আর তার স্ত্রীর একটি সন্তান হয়েছিল। তারা দুজনেই তাদের সন্তানকে খুব ভালোবাসতেন। ছেলেকে জিজ্ঞাসা করেই তারা সব কাজ করতেন। ব্যবসায়ীর ছেলে তখনও ছোট ছিল, কিন্তু তারা তার প্রেমে অন্ধ ছিল। এমনকি ছেলে তাকে কোনো অন্যায় কাজ করতে বললেও ব্যবসায়ী তাকে শাস্তি দিতেন না। ব্যবসায়ী তার ছেলের প্রেমে এতটাই অন্ধ ছিল যে সে দেখতেই পেত না যে তার ছেলে তখনও ছোট এবং বড় সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বোধশক্তি তার হয়নি। কিন্তু ছেলের প্রতি ভালোবাসার কারণে অন্ধ ব্যবসায়ী এবং ব্যবসায়ীর স্ত্রী উভয়েই তাদের ছেলের সব কথা মেনে নিত। ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ীর কাছ থেকে যা চাইতো ব্যবসায়ী তাকে তাই এনে দিত। বন্ধুরা, তারপর ভগবান শিব বলেন, হে দেবী পার্বতী, ওই ব্যবসায়ীর বাড়ির বাইরে একটি গাছে বহু বছর ধরে একটি কবুতর বাস করত। সেই কবুতরটি বহু বছর ধরে ওই ব্যবসায়ীর বাড়ির বাইরেই থাকত। সে ব্যবসায়ীর বাড়ি খুব ভালোভাবে চিনত এবং ব্যবসায়ীও সেই কবুতরটিকে চিনত। ওই কবুতরকে সেবা করত ব্যবসায়ী, তাকে খেতে দিত, তাকে শস্য জল খেতে দিত। এই দেখে কবুতর খুব চিন্তিত হলো। এটা দেখে কবুতর চিন্তিত হলো যে ব্যবসায়ী তার ছেলের সব কথা মেনে নেয়। ব্যবসায়ীর ছেলে যাতেই জেদ করে সেই ব্যবসায়ী তাকে সেটাই এনে দেয়। একদিন সেই কবুতর ওই গাছে বসে এই সব দেখছিল। তারপর সেই ব্যবসায়ীকে সে বলে, হে ব্যবসায়ী, ছেলের প্রেমে অন্ধ হয়ে যাবে না। তোমার এই ভুলের জন্য ভবিষ্যতে তোমাকে অনেক মূল্য দিতে হবে। তখন ব্যবসায়ী বলে, আরে কবুতর, তুমি জানো না, আমার ছেলে স্বয়ং ভগবানের রূপ। অনেক ইচ্ছার পর আমি একটি পুত্র সন্তান লাভ করেছি। এখন সে যা বলবে আমি তাই করব। তখন কবুতর বলে, তুমি পুত্রপ্রেমে অন্ধ হয়ে গেছো ব্যবসায়ী। আমি যা বলছি তুমি তা বুঝতে পারছো না। আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে আমার কথা বোঝাতে পারি। বন্ধুরা, তারপর কবুতর তার কাহিনী শুরু করে এবং বলে, ব্যবসায়ী, এটি প্রাচীন কালের কথা। এক গ্রামে এক শেঠ থাকতেন। সেই শেঠ খুব নিরীহ মানুষ ছিল। সেই শেঠের 3 ছেলে ছিল। শেঠ তার 3 ছেলেকে নিয়ে বাড়িতে আরামে থাকত। শেঠ তার সব ছেলের বিয়ে দিয়ে দিয়েছিল। শেঠের 3 পুত্রবধূ তাকে অনেক সেবা করত।
শেঠের কনিষ্ঠ পুত্রবধূর আগমনের পর শেঠের বাড়ি খুব আনন্দেই চলছিল। শেঠের ব্যবসাও খুব ভালো চলছিল। ছোট পুত্রবধূ আসার পর শেঠের বাড়িতে খাবার আর অর্থের কোনো অভাব হয়নি, আর বাড়ির পরিবেশও ছিল খুবই শান্ত। তার বাড়িতে কখনো মারামারি হয় না। শেঠের সব ছেলেরা একসাথে থাকতো এবং শেঠের পুত্রবধূরাও একে অপরকে খুব ভালোবাসত। 3 পুত্রবধূ একসঙ্গে খাবার রান্না করে নিজেরা ও শ্বশুরকে খাওয়াতো। এখানে শেঠের ব্যবসাও খুব ভালো চলছিল। 3 ছেলে খুব ভালোভাবে ব্যবসা সামলাচ্ছিল। শেঠ ভাবলেন এখন তার জীবন সার্থক হয়েছে। তার 3 পুত্রবধূই বাড়িতে খুব মিলেমিশে থাকে, আর 3 ছেলে আমার ব্যবসা খুব ভালোভাবে সামলাচ্ছে। ঘরে খাদ্যশস্যের কোনো অভাব নেই। এই ভেবে শেঠ খুব শান্তিতে ঘুমাতেন। শেঠের জীবনে কোনো প্রকারের দুঃখ বা সমস্যা ছিল না। বন্ধুরা, শেঠের এমন সুন্দর জীবন দেখে গ্রামের অন্যান্য মানুষ শেঠের প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠল। গ্রামের সবাই ভাবল এই শেঠ খুব খুশি, খুব সাবলীলভাবে তার জীবন চলছে, তার জীবনে কোনো দুঃখ বা সমস্যা নেই। বন্ধুরা, কবুতর তখন আরও বলে যে হে ব্যবসায়ী, মানুষ অনেক সময় অন্যের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়। কাকড়া যেমন একে অপরের পা ধরে কাউকে এগিয়ে যেতে দেয় না, একইভাবে মানুষও একজনকে এগিয়ে যেতে দেখে তার পা ধরে তাকে পিছনে টেনে নিতে চায়। মানুষ কখনো অন্যের উন্নতি দেখে খুশি হয় না। এই জন্য শেঠকে এগিয়ে যেতে দেখে এবং তাকে উন্নতি করতে দেখে গ্রামের সব মানুষ ঈর্ষান্বিত হতে লাগলো। শেঠের সঙ্গে কেউ সরাসরি কথা বলতো না। সবাই ভাবছিল কিভাবে শেঠের জীবন কষ্টে ভরপুর করা যায়, কিভাবে তার হাসিকে বিষাদে পরিণত করা যায়। বন্ধুরা, এই সব ভাবতে ভাবতে গ্রামের কিছু লোক শেঠের পরিবারের কুল পুরোহিতের কাছে গিয়ে বলে যে হে পুরোহিত, এখানে আপনি শুকনো রুটি খাচ্ছেন এবং আপনার ধনী শেঠ সুস্বাদু খাবার খাচ্ছেন তার পুত্রবধূদের হাত থেকে। তখন পুরোহিত বলে, তোমরা কি বলতে চাও? আমি ব্যাপারটা বুঝতে পারছি না। তখন গ্রামের লোকেরা পুরোহিতকে বলে যে আপনার জীবন আপনার মনিবের ওপর নির্ভর করে, তবে আপনার মনিব খুব খুশি, তার জীবনে কোনো ধরনের সমস্যা নেই। আপনি মনে করে দেখুন আপনাকে সে তার বাড়িতে কবে আমন্ত্রণ জানিয়েছিল। যদি আপনার প্রিয়জন আপনাকে তার বাড়িতে আমন্ত্রণ না করেন, তবে আপনি তার বাড়িতে পূজা করতে পারবেন না। তাহলে আপনার জীবন জীবিকা কেমন করে চলবে? কুলপুরোহিত বুঝতে পেরেছিল গ্রামবাসীরা কি বলতে চাইছে। তিনি ভাবছিলেন এটা তো সত্য, শেঠ আমাকে অনেক দিন তার বাড়িতে আমন্ত্রণ করেনি এবং তার জীবন খুব সুখে চলছে। এভাবে আমার স্ত্রী সন্তানরা ক্ষুধায় মরতে শুরু করবে। কুলপুরোহিত বলে, আরে ভাই, আপনারা যা বলেছেন তা একেবারেই সত্য। সে অনেক ধনী হয়ে গেছে, তার ব্যবসাও খুব দ্রুত এগিয়ে চলেছে, আর তার 3 ছেলে খুব পরিশ্রম করে এবং তার বাড়ির 3 পুত্রবধূ খুব ভালোবেসে একসাথে জীবন কাটাচ্ছে। তার জীবনে কোনো প্রকার কষ্ট নেই। তখন গ্রামের মানুষ বলে, হে পুরোহিত, ঘর চালাতে চাইলে, সুখী জীবনযাপন করতে হলে এমন কিছু করতে হবে যার কারণে আপনার মনিব শেঠের জীবনে কিছু ঝামেলা হয়। যদি তার বাড়িতে ঝগড়া হয়, তবেই তিনি আপনাকে তার বাড়িতে পূজা করার জন্য ডাকবেন এবং আপনি কিছু টাকা পাবেন। এভাবে চলতে থাকলে একদিন গরিব হয়ে ভিক্ষা করতে হবে আপনাকে। এই বলে গ্রামের সব লোক কুলপুরোহিতের বাড়ি ত্যাগ করে সেখান থেকে চলে যায়। তারপর পুরোহিত গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, এখন আমি কি করব যে শেঠের বাড়িতে ঝগড়া শুরু হয় এবং তার ব্যবসা বন্ধ হয়ে যায়। তবেই তিনি আমাকে তার বাড়িতে পূজা করার জন্য ডাকবেন। তখন এভাবে ভাবতে ভাবতে পুরোহিত এক ঋষির কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমাকে সাহায্য করুন। আমার গ্রামে একজন আমার যজমান আছেন। সে একজন শেঠ। শেঠ খুব সুখী জীবনযাপন করছেন, তার জীবনে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু যজমানদের জীবন এভাবে নির্বিচারে চলতে থাকলে আমি তো না খেতে পেরে মারা যাব। ঠিক যেমন একজন রাজার জীবন ঝগড়াকারীদের ওপর নির্ভরশীল, একইভাবে পুরোহিত এবং পণ্ডিতদের জীবন
তাদের প্রভু দ্বারা নিয়ন্ত্রিত হয়। যজমানের ঘরে যদি দুঃখ না থাকে, সে যদি আমাদের না ডাকে, তাহলে আমাদের জীবন চলবে কি করে? আমরা কিভাবে অর্থ উপার্জন করব? এভাবে চলতে থাকলে আমরা ক্ষুধায় মারা যাব। তখন সাধু মহারাজ বললেন, হে পুরোহিত, চিন্তা করো না, বলো সমস্যা কি? তখন পুরোহিত বলে, হে মহারাজ, আমি চাই যে শেঠ তার জীবনে কিছু সমস্যায় পড়ুক, তার বাড়িতে ঝগড়া শুরু হোক, তার ব্যবসায় কিছুটা অবনতি হলেই তিনি আমাকে তার বাড়িতে পূজা করার জন্য আমন্ত্রণ জানাবেন। পুরোহিতের কথা শুনে সাধু মহারাজ বললেন, হে পুরোহিত, তোমার কাজ খুবই ছোট। আমি এখনই তোমার দিকে তাকিয়ে বলবো, শেঠের জীবনে এত সুখ সমৃদ্ধির কারণ কি? এখন সেই সাধু মহারাজ চোখ বন্ধ করে দিব্যদৃষ্টি দিয়ে দেখেন এবং কিছুক্ষণ চোখ বন্ধ করে তাকিয়ে থাকার পর সাধু মহারাজ চোখ খুলে তার সামনে বসা পুরোহিতকে বললেন যে, হে পুরোহিত, শেঠের উন্নতির কারণ হলো তার ছোট পুত্রবধূ যে তার বাড়িতে এসেছে। শেঠের কনিষ্ঠ পুত্রবধূ হলেন মা লক্ষ্মীর প্রকৃত রূপ। তিনি খুব সংস্কৃতিমনা এবং খুব বুদ্ধিমান মহিলা। সে শেঠের বাড়িতে আসার পর থেকে শেঠের বাড়িতে সব কিছু ঠিকঠাক চলছে এবং তার জীবন খুব সুখে চলছে, কোনো ঝগড়া নেই। এমন মহিলা বাড়িতে থাকলে সেই বাড়িতে উন্নতি ঘটে। তখন সেই পুরোহিত বলেন যে, হে সাধু মহারাজ, যদি তাই হয়, এমন কোনো উপায় আছে যার মাধ্যমে শেঠের বাড়িতে ঝগড়া শুরু হয়, সেই শেঠের ব্যবসায় কিছুটা অবনতি ঘটে? তখন সাধু মহারাজ বলেন, হে পুত্র, চিন্তা করো না, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি শেঠের বাড়িতে গিয়ে শেঠকে বলবে, তোমার ক্ষেত থেকে একটি সবুজ বাঁশ দাও এবং আপনি শেঠের কাছ থেকে সবুজ বাঁশ চেয়ে আপনার বাড়িতে নিয়ে আসুন। এই কাজটি করলে কয়েকদিনের মধ্যে শেঠ খুব গরিব হয়ে যাবে, তার বাড়িতে ঝগড়া শুরু হবে, তার পুত্রবধূরা নিজেদের মধ্যে মারামারি শুরু করবে এবং তার জীবন কষ্টে ভরে যাবে। তাহলে তিনি অবশ্যই তোমাকে তার বাড়িতে পূজা করার জন্য ডাকবেন। বন্ধুরা, সাধু মহারাজের এই কথা শোনার পর পুরোহিত সাধু মহারাজকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে যায়। পুরোহিত মনে করে এখন পরের দিন শেঠের বাড়িতে গিয়ে তার ক্ষেত থেকে সবুজ বাঁশ চাইবে। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পুরোহিত শেঠের বাড়িতে পৌঁছায়। শেঠের বাড়িতে পৌঁছে পুরোহিত ডাক দিল, শেঠজি। ভিতর থেকে শেঠ বাইরে এসে দেখে যে তার বংশের কুলপুরোহিত তার দরজায় দাঁড়িয়ে আছে। শেঠ পুরোহিতকে দেখে সম্মান জানায় এবং তাকে নিয়ে ভেতরে বসায়। শেঠ বলেন, হে পুরোহিত, আপনি এতদিন পর আমাদের বাড়িতে কি কারণে এসেছেন? তারপর পুরোহিত বলে, হে শেঠ, আমি এইমাত্র এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। তারপর পুরোহিত তার মিষ্টি কথায় শেঠকে ফাঁদে ফেলে এবং কিছুক্ষণ পর সে বলে, হে শেঠ, আমি তোমার ক্ষেত থেকে একটি সবুজ বাঁশ চাই, তুমি কি আমাকে সেটা দিতে পারবে? তখন শেঠ বলে, অবশ্যই পুরোহিত, আপনি এত ছোট জিনিস চেয়েছেন, আমি এখনই আপনাকে এনে দিচ্ছি। তখন শেঠ মাঠে গিয়ে এক টুকরো বাঁশ নিয়ে আসে। তখন শেঠের ছোট পুত্রবধূ তার শ্বশুরকে আসতে দেখে সে দৌড়ে এসে বলে, বাবা, আপনি এই বাঁশের টুকরো কেন এনেছেন? তারপর শেঠ বলে যে, আমাদের বংশের কুলপুরোহিত আমাদের বাড়িতে এসেছেন এবং তিনি আমার কাছে একটি বাঁশের টুকরো চেয়েছেন, তাকে দেওয়ার জন্যই আমি এই বাঁশের টুকরোটি নিয়ে এসেছি। তখন ছোট পুত্রবধূ বলে, পিতা, এই বাঁশের টুকরোটা অবশ্যই আপনি পুরোহিতকে দেবেন, কিন্তু তার আগে এই বাঁশের টুকরোটা আমাকে একটু দিন, আমি কিছু সময়ের মধ্যে এটি আপনার কাছে নিয়ে আসছি। তারপর সেই বাঁশটা ওই ছোট পুত্রবধূ নিয়ে চলে যায়। তারপর শেঠের ছোট পুত্রবধূ বাঁশ থেকে কিছু সবুজ পাতা ছিঁড়ে রাখে এবং সে তার বাড়িতে রাখা কালো গরুকে খাইয়ে দেয় এবং তারপরে সে বাঁশটি নিয়ে তার শ্বশুর মশাইকে দেন। এখন শেঠ সবুজ বাঁশটা পুরোহিতকে দিয়ে বলল, হে পুরোহিত, তুমি সবুজ বাঁশ চেয়েছিলে, আর এই যে বাঁশ, তুমি নিয়ে যাও। তখন পুরোহিত খুব খুশি হয়। সে মনে করে শেঠ তার ঘরের সুখ দিয়েছে। এখন খুশি হয়ে পুরোহিত তার বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে পৌঁছে বাঁশের টুকরোটি রেখে দেয় এবং মনে করে যে কয়েকদিনের মধ্যেই শেঠ আমাকে ডেকে পাঠাবে, কারণ তার বাড়িতে অনেক
ঝগড়া এবং পারিবারিক ঝামেলা শুরু হবে। পূজার পর শেঠের কাছে ভালো টাকা চাইব। এইভাবে চিন্তা করে সেই কুল পুরোহিত খুব খুশি হয়েছিল। এখন পুরোহিত অপেক্ষা করতে থাকে শেঠের ডাক কবে আসবে এবং সে গিয়ে শেঠের বাড়িতে পূজা করবে। বন্ধুরা, কিন্তু কুল পুরোহিতের অপেক্ষা করতে করতে 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, 3 মাসও চলে যায়। তখন পুরোহিত অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তারপর একদিন ওই পুরোহিত আবার ওই সাধু মহারাজের কুঁড়ে ঘরে যায়। তিনি বলেন, হে মহারাজ, আপনার নির্দেশে আমি শেঠের কাছ থেকে তার ক্ষেত থেকে সবুজ বাঁশ ধার নিয়ে এসেছিলাম, কিন্তু আজ 3 মাস হয়ে গেল এবং আজ পর্যন্ত শেঠ আমাকে কোনো আমন্ত্রণ পাঠাননি এবং তিনি খুব স্বাচ্ছন্দ্যে এবং সুখে তার জীবন যাপন করছেন। তার বাড়িতে কোনো ধরনের দুঃখ নেই। তারপর সাধু মহারাজ চোখ বন্ধ করে তার দিব্য দৃষ্টি দিয়ে দেখেন। তারপর দেখে তিনি বলেন, হে পুরোহিত, আমি তোমাকে বলেছিলাম যে শেঠের ছোট পুত্রবধূ খুব চালাক এবং বুদ্ধিমান। আসলে ব্যাপারটা হলো, সেই সবুজ বাঁশ যখন শেঠ তোমাকে দিচ্ছিল তখন তার ছোট পুত্রবধূ তার থেকে কিছু সবুজ পাতা ছিঁড়ে তার কালো গাইকে খাইয়ে দিয়েছিল। এই কারণে তার সুখ ও সমৃদ্ধি শুধু তার বাড়িতেই থেকে যায়। তবে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তারপর সাধু মহারাজ আরও বললেন, হে পুরোহিত, এখন তোমাকে যা করতে হবে তা হলো শেঠের বাড়িতে গিয়ে শেঠের কাছে তার কালো গাইটি চেয়ে নিয়ে তোমার বাড়িতে নিয়ে আসবে। তুমি তার কালো গাইকে তোমার বাড়িতে নিয়ে আসার সাথে সাথে কয়েকদিনের মধ্যে শেঠের বাড়িতে দুর্ভোগ শুরু হবে। তাহলে শেঠ তোমাকে অবশ্যই আমন্ত্রণ পাঠাবে। এখন সেই পুরোহিত আবার খুশি হয়ে যায় এবং সাধু মহারাজকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর সেই পুরোহিত মনে করে যে আগামীকাল সকাল হলেই আমি শেঠের বাড়িতে যাব এবং গিয়ে শেঠের কাছ থেকে তার কালো গাইকে চাইব। তারপর দেখি শেঠ কেমন করে খুশি থাকে। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে শেঠের বাড়িতে চলে যায় সেই পুরোহিত। তারপর শেঠ তার ঘরের দরজা খুলে দেখেন কুলপুরোহিত এসেছেন। শেঠ তার কুলপুরোহিতকে ঘরে নিয়ে যায় এবং সুস্বাদু খাবার পরিবেশন করে। তারপর শেঠ জিজ্ঞাসা করে, হে পুরোহিত, আজকে কেমন করে এলেন? পুরোহিত বলে, হে শেঠ, আমি খুব কষ্টে আছি। আসলে ব্যাপারটা এমন যে আমার বাড়ির গাভী দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে আর আমার বাচ্চারা দুধ পাচ্ছে না। আমার ছেলেমেয়েরা অনেক দিন দুধ পান করেনি, তাই আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তোমার কালো গাইটি আমাকে দিলে আমার অনেক উপকার হবে। কুলপুরোহিতের এমন করুণ কথা শুনে শেঠ মনে করে এতে কিছু যায় আসে না, তিনি আমাদের বংশের কুলপুরোহিত। আমি যদি তার ভালো করি তাহলে আমার পুণ্য হবে। এই ভেবে শেঠ বলে, হে পুরোহিত, চিন্তা করো না, আমরা আমাদের কালো গাইটি তোমাকে দেব। এই বলে শেঠ গরু নিতে তার বাড়ির উঠানে যায় এবং গরুটিকে পুরোহিতের কাছে দিতে নিয়ে যায়। ঠিক তখনই শেঠের ছোট পুত্রবধূ এসে শেঠকে থামায়। শেঠের ছোট পুত্রবধূ বলে, পিতা, এই গাভীকে নিয়ে কোথায় যাচ্ছেন? শেঠ বলে যে আমাদের বংশের কুলপুরোহিত এসেছেন এবং তাদের গরু দুধ দেয় না, তাই তিনি আমাদের কালো গাভীটি নিতে চায়। আমি এই গরুটা তাকে দিয়ে দেব। তখন শেঠের ছোট পুত্রবধূ বলে, পিতা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। তারপর সেই ছোট পুত্রবধূ ভিতরে গিয়ে একটা সাদা চাদর নিয়ে আসে এবং সেই সাদা চাদর দিয়ে কালো গরুর চোখের জল মুছে দিয়ে চাদরটা ভিতরে রেখে বলে, পিতা, এখন তুমি গিয়ে এই গাভীটি পুরোহিতের কাছে দাও। তারপর সেই শেঠ সেই কালো গাভীটি পুরোহিতের কাছে নিয়ে আসে আর বলে, হে পুরোহিত, নাও, এই যে তোমার কালো গাভী, এটা নিয়ে তোমার বাচ্চাদের দুধ খাওয়াও। শেঠের গাভী দেখে পুরোহিত খুব খুশি হয়ে যায় এবং সাথে সাথে তার বাড়িতে চলে যায়। তারপর বাড়িতে পৌঁছে সে কালো গাভীটিকে বেঁধে রাখে এবং মনে করে যে এখন শেঠ তাকে পূজা করার জন্য খুব শীঘ্রই তার বাড়িতে ডেকে পাঠাবে, কারণ তার জীবন খুব শীঘ্রই দুঃখে পূর্ণ হতে চলেছে। এখন সেই পুরোহিত শেঠের ডাকের জন্য অপেক্ষা করতে থাকে এবং অপেক্ষা করতে করতে আবার 3 মাস চলে যায়।
3 মাস অতিবাহিত হওয়ার পর কুলপুরোহিত আবার সাধু মহারাজের কুঁড়ে ঘরে পৌঁছে যায় আর সাধু মহারাজকে বলে, আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করেছি, কিন্তু তা সত্ত্বেও শেঠ আমাকে তার বাড়িতে পূজা করার জন্য ডাকেনি। শেঠের জীবন এখনও খুব সুখেই চলছে, তার বাড়িতে কোনো ধরনের দুঃখ নেই। তারপর সাধু মহারাজ আবার চোখ বন্ধ করে দিব্য দৃষ্টিতে তাকায়। তখন সাধু মহারাজ বলেন, হে পুরোহিত, শেঠের ছোট পুত্রবধূ খুবই চালাক, সে আমাদের চিন্তার থেকেও বেশি চালাক, সে সব জ্ঞান জানে। শেঠের পুত্রবধূ খুবই বুদ্ধিমান। আপনি যখন শেঠের কাছে এই কালো গাভীটি চাইলেন, তিনি তার চাদর দিয়ে গরুর চোখের জল মুছে দিয়েছিল, যার কারণে সুখ সমৃদ্ধি তার ঘরেই থেকে যায়। এখন এই কথা শুনে কুলপুরোহিত খুব চিন্তিত হয়ে পড়ে। তিনি মনে করেন যতদিন এই ছোট পুত্রবধূ থাকবে ততদিন শেঠের জীবন সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকবে। পুরোহিত বলে, সাধু মহারাজ, আমি এখন কি করব? তখন সাধু মহারাজ বলেন, হে পুরোহিত, এখন শেঠের বাড়িতে যাও এবং শেঠের কাছে সেই চাদরটি চেয়ে তোমার বাড়িতে নিয়ে এসো। তুমি যদি এটি করো তবে শেঠের জীবন অবশ্যই বদলে যাবে এবং তার বাড়িতে ঝগড়া এবং গৃহ সংক্রান্ত ঝামেলা শুরু হবে। তারপর সাধু মহারাজকে ধন্যবাদ জানিয়ে কুলপুরোহিত তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে যাওয়ার পর কুলপুরোহিত সিদ্ধান্ত নেয় যে আগামীকাল খুব ভোরে সে আবার শেঠের বাড়িতে যাবে এবং কোনোভাবে ওই সাদা চাদরটি চাইবে এবং নিয়ে আসবে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে পুরোহিত খুব খুশি হয়। সে মনে করে আজ শেঠের কাছ থেকে চাদর চেয়ে নিয়ে এসে তার জীবন দুঃখে ভরে যাবে। তারপর পুরোহিত শেঠের বাড়িতে গিয়ে শেঠকে বলে যে, হে শেঠজি, আমার স্ত্রী প্রতিদিন মন্দিরে কীর্তন ও ভজন করতে যায়, কিন্তু মন্দিরে বসার মতো ভালো চাদর নেই। তিনি মেঝেতে বসে থাকেন এবং আমি তাকে এটি করতে দেখতে পছন্দ করি না। যদি কিছু না মনে করেন, আপনি কি আমাকে একটি ভালো সাদা চাদর দিতে পারেন, যাতে আমার স্ত্রী সাদা চাদর বিছিয়ে মন্দিরে বসতে পারে? পুরোহিতের কাছ থেকে এমন কথা শুনে শেঠ বলে, আরে পুরোহিত, চিন্তা করো না, আমাদের বাড়িতে একটি খুব সুন্দর সাদা চাদর আছে, দাঁড়াও, আমি শুধু আমার পুত্রবধূকে বলবো এবং তোমাকে দিয়ে দেবে। তারপর শেঠজি তার ছোট পুত্রবধূকে ডেকে বলে, হে কন্যা, আমাদের বাড়িতে যে সাদা চাদর আছে এই পুরোহিতকে এনে দাও। ছোট পুত্রবধূ ভিতরে গিয়ে সেই সাদা চাদরটি বের করে দেয়, যেটা দিয়ে সে গরুর চোখের জল মুছেছিল। সেই চাদরটি বের করে সে তার থেকে একটি সুতো তার মুখে রাখে এবং সেটি খেয়ে ফেলে। তারপর সেই পুত্রবধূ ওই চাদরটি ওই পুরোহিতকে দেয়। সেই চাদর নিয়ে পুরোহিত হাসি মুখে তার বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়িতে পৌঁছে তিনি মনে করেন সেই শেঠ আমাকে খুব তাড়াতাড়ি ডেকে পাঠাবে। তারপর পুরোহিত অনেক মাস ধরে অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায় এবং 3 মাসও চলে যায়। তারপর পুরোহিত অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আবার সাধু মহারাজের কাছে যায়। সাধু মহারাজ বলে, এসো পুরোহিত, বলো কেমন আছো? তখন পুরোহিত বলে, হে সাধু মহারাজ, আপনি আমাকে যা করতে বলেছেন আমি সবই করেছি, কিন্তু সেই শেঠ এখনও খুব আরামে জীবনযাপন করছে। তার জীবনে কোনো দুঃখ নেই, অর্থের কোনো অভাব নেই। সাধু মহারাজ আবার চোখ বন্ধ করলেন, আবার তার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে দেখে পুরোহিতকে বললেন, এখন আমার মনে হচ্ছে যে ছোট পুত্রবধূ যতক্ষণ তার বাড়িতে থাকবে ততক্ষণ আমরা তার কোনো ক্ষতি করতে পারবো না। তোমাকে সাদা চাদর দেওয়ার আগে তার পুত্রবধূ তার থেকে একটি সুতো বের করে খেয়ে ফেলেছিল, যার ফলে সুখ সমৃদ্ধি তার সম্পদের আনন্দ কেবল তার কাছেই ছিল। এখন তোমাকে কিছু করতে হবে, শেঠের ছোট পুত্রবধূকে তার বাড়ি থেকে বের করতে হবে। তুমি যদি একবার তার ছোট পুত্রবধূকে তার বাড়ি থেকে বের করতে পারো তবে শেঠের জীবনে ঝামেলা আসবে এবং তার জীবন দুঃখে ভরে যাবে। বন্ধুরা, তারপর সেই পুরোহিত তার ছোট পুত্রবধূকে বাড়ির থেকে বের করার জন্য উপায় খুঁজতে থাকে। পরের দিন সকালে পুরোহিত শেঠের বাড়িতে যায় এবং খুব চিন্তিত অবস্থায় বলে যে, হে শেঠ, আপনার নিরাপত্তা আমার দায়িত্ব এবং আমি আপনার নিরাপত্তাকে বিপদে দেখছি। আপনার উপর একটি বড় সংকট আসতে চলেছে, আপনার জীবন দুঃখে ভরে যেতে চলেছে। আপনি আপনার ব্যবসায় বিশাল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন এবং আপনার বাড়িতে একটি বড় বিপর্যয় আসতে চলেছে। পুরোহিতের কাছ থেকে এমন কথা শুনে শেঠ ঘাবড়ে যায়
এবং খুব চিন্তিত হয়ে পড়ে। শেঠ বলে, হে পুরোহিত, কি বলছো? এই বিপর্যয় থেকে বাঁচার উপায় আছে কি? তুমি যা বলবে আমি সেটাই করব। তখন পুরোহিত মনে মনে ভাবে শেঠ তার ফাঁদে পড়েছে। পুরোহিত আরও বলে, হে শেঠ, আপনার ছোট পুত্রবধূ আপনার জন্য অশুভ হতে চলেছে। যতদিন সেই বাড়িতে থাকবে ততদিন আপনার জীবনে কষ্ট থাকবে। সেই জন্য আমি বলি যে আপনার ছোট পুত্রবধূকে আপনার বাড়ি থেকে বের করে দিন, কারণ তার কারণে আপনি এত বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন এবং আপনার জীবন সংকটের মুখে পড়েছে। পুরোহিতের এমন কথা শুনে শেঠজি তাকে বিশ্বাস করেন। শেঠজি বলেন, হে পুরোহিত, আপনি যা বলবেন আমি তাই করব। দয়া করে বলুন কিভাবে আমি আমার পুত্রবধূকে ঘর থেকে বের করে দেব। পুরোহিত বলেন, হে শেঠজি, আপনি অবিলম্বে কিছু করুন এবং আপনার পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দিন। এই বলে পুরোহিত তার বাড়িতে চলে যায়। তারপর শেঠ চিন্তিত হয়ে পড়ে। সে মনে করে, আমার ছোট পুত্রবধূ খুবই ভালো প্রকৃতির, সে আমার এত সেবা করে, আমি কিভাবে তাকে বাড়ি থেকে বের করে দেব? কিন্তু তখন শেঠজির মনে করে যে সে আমার জন্য অশুভ এবং তার কারণে আমার পরিবারের সমস্যা হতে পারে। এই ভেবে শেঠ তার পুত্রবধূর কাছে যায় এবং তার ছোট পুত্রবধূকে বলে, হে কন্যা, তুমি আজ নিজেই আমার বাড়ি থেকে চলে যাও। তোমার আর এই বাড়িতে থাকা ঠিক হবে না। তোমার কারণেই আমাদের বাড়িতে কষ্ট আসতে চলেছে। আর শ্বশুরের কাছ থেকে এমন কথা শুনে সে বুঝতে পারে পুরোহিত নিশ্চয়ই তার শ্বশুর মশাইকে এই কথা বলেছে। ছোট পুত্রবধূ বলে, ঠিক আছে পিতা, আপনি যদি এটাই চান তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। তারপর ছোট পুত্রবধূ বাড়ি থেকে চলে যায়। শেঠের ছোট ছেলে বলে, পিতা, আমার স্ত্রী যদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও থাকবো না এবং আমিও আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এরপর স্ত্রী এবং স্বামী উভয়েই শেঠের বাড়ি থেকে একটি শহরে চলে যায় এবং একটি ভাড়া বাড়িতে থাকা শুরু করে। কিছুদিন পর সে তার নতুন ব্যবসা শুরু করে। বন্ধুরা, শেঠের ছোট পুত্রবধূ খুবই বুদ্ধিমান ছিল এবং বুদ্ধিমত্তার কারণে তার ব্যবসা খুব ভালোভাবে চলতে থাকে। তাদের ব্যবসা একটি খুব বড় ব্যবসায় পরিণত হয় এবং ছোট ছেলে এবং তার স্ত্রী উভয়েই খুব ধনী হয়। তারা শহরে নিজেদের বাড়িও কেনে। এদিকে শেঠের ঘর নষ্ট হয়ে যাচ্ছিল। বাড়িতে ঝগড়া শুরু হয়ে যায়। শেঠের দুই পুত্রবধূর মধ্যে খুব ঝগড়া শুরু হয়। শেঠের দুই ছেলেও ব্যবসায় মনোযোগ দিতে পারে না। শেঠের দুই ছেলেই খারাপ সঙ্গে পড়েছিল। আর সেই কুল পুরোহিত পূজার অজুহাতে শেঠের কাছ থেকে সব টাকা লুট করে নিচ্ছিল। আস্তে আস্তে সেই পুরোহিত শেঠকে সম্পূর্ণভাবে ছিনতাই করে নেয় এবং ধীরে ধীরে শেঠের সমস্ত সম্পদ কেড়ে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এখন শেঠের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। শেঠের বাড়িতে খাবার ও জলের অভাব দেখা দেয়। খাওয়ার মতো খাবার ছিল না, পরার মতো কাপড়ও ছিল না। আর এই অবস্থা দেখে শেঠ একদিন গভীরভাবে চিন্তা করে বুঝতে পারে, যেদিন থেকে আমার ছোট পুত্রবধূ এই বাড়ি ছেড়েছে সেদিনের পর থেকে বাড়ির অবস্থা খারাপের দিকে গেছে। শেঠ বুঝতে পেরেছিল যে তার ছোট পুত্রবধূই একমাত্র তার বাড়ি বাঁচাতে পারে। তারপর শেঠ তৎক্ষণাৎ শহরে ছুটে যায় এবং তার ছোট ছেলের বাড়িতে যায় এবং তার লক্ষ্মী সদস্য পুত্রবধূর কাছে ক্ষমা চায়। শেঠ তার পুত্রবধূর পায়ে পড়ে এবং বলে, হে কন্যা, দয়া করে আমাকে ক্ষমা করো। আমি পুরোহিতের পরামর্শ মেনে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু তুমি প্রকৃত লক্ষ্মী। যতদিন তুমি আমার বাড়িতে ছিলে ততদিন ঘরে অনেক সুখ শান্তি ছিল এবং যখন থেকে তুমি বাড়ি থেকে বের হয়েছ তখন থেকেই ঘরে সংকট, মারামারি, ঝগড়া, বিবাদ লেগেই আছে এবং আমরা খুব গরিব হয়ে গেছি। বন্ধুরা, শ্বশুরের এমন কথা শুনে ছোট পুত্রবধূ বলে, পিতা, আপনি চিন্তা করবেন না, আমি এখন আমার বাড়ি যাব। এটা আমার বাড়ি এবং ওটাও আমার বাড়ি। আমি আগেই জানতাম পুরোহিত আপনার কান ভরে দিয়েছে এবং সে আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিতে বলেছে। ছোট পুত্রবধূ আরও বলে, পিতা, এমন মানুষ পৃথিবীতে অনেক আছে যারা অন্যের সুখে ঈর্ষান্বিত হয় এবং তাদের ধ্বংস করতে চায়। তবে এটি আমাদের ওপর নির্ভর করে আমরা কার কথায় আসব এবং কার কথায় আসব না। আমরা কিভাবে সিদ্ধান্ত নেব এবং কিভাবে আমরা আমাদের ঘর
পরিচালনা করব। আমরা যদি ভুল লোকের কথায় প্রভাবিত হয়ে নিজের ঘর ধ্বংস করি এবং নিজের পরিবারের সদস্যদের তাড়িয়ে দিই, তাহলে অবশ্যই আমাদের ঘর ধ্বংস হয়ে যাবে। এসব শুনে শেঠ তার পুত্রবধূ ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং পুত্রবধূ বাড়িতে আসার কয়েকদিন পর শেঠ আবার উন্নতি করতে শুরু করে। শেঠের ব্যবসা আবার চলতে শুরু করে। শেঠের ঘর খাদ্যশস্যে ভরে ওঠে। এরপর পরিবারের সবাই একসাথে থাকতে শুরু করে। সবার মধ্যে ভালোবাসা বাড়তে থাকে। বন্ধুরা, এরপর ভগবান শিব বলেন, হে দেবী পার্বতী, একদিন শেঠের ছোট পুত্রবধূ শেঠকে বলে, পিতা, আজ আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। যে বাড়ি এই 3 জন চালায় সেই বাড়ি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সেসব বাড়ি অবশ্যই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তখন শেঠ বলে, কন্যা, কারা সেই 3 জন? তখন শেঠের ছোট পুত্রবধূ বলে, পিতা, মন দিয়ে শুনুন। এক হলো নষ্ট সন্তান, ঘরের নষ্ট ছেলে। বাড়ির ছেলে যদি খারাপ সঙ্গে পড়ে এবং তার কথা বাড়িতে মেনে নেওয়া হয়, মাতা পিতা যদি তার কথা মতো কাজ করে, তাহলে অবশ্যই পুরো ঘর ধ্বংস হয়ে যাবে। সেই বাড়িতে লোকজন দুর্বিষহ জীবনযাপন করে। 2, যে ঘরের নারী একগুঁয়ে ও লোভী হয়, সেই নারী যদি ঘর চালায়, তাহলে সেই ঘর অবশ্যই দারিদ্রতায় ভরে যাবে। ওই বাড়িতে কখনো টাকা থাকবে না। নারী চাইলে ঘর দেখাশোনা করতে পারে, আর চাইলে ঘর নষ্টও করতে পারে। ঘর নির্ভর করে বাড়ির নারীদের ওপর। নারীরা লোভী এবং জেদি হলে সেই ঘরের ধ্বংস নিশ্চিত। একগুঁয়ে এবং লোভী মহিলার কথা কখনোই শোনা উচিত নয়। 3 হলো বাড়ির প্রধান। বাইরের লোক যা বলে তা দ্বারা প্রভাবিত যদি হয়, তাহলে বাইরের লোকেরা যা বলবে সে যদি তাই অনুসরণ করে, সেই বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ছোট পুত্রবধূ আরও বলে যে, পিতা, পুরোহিতের কথায় আপনি যেভাবে প্রভাবিত হয়েছিলেন, একইভাবে বাড়ির প্রধান যদি বাইরের লোকের পরামর্শ মেনে ঘরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাহলে অবশ্যই তার ঘর ধ্বংস হয়ে যাবে। ছোট পুত্রবধূ শ্বশুরকে এতটুকু বলে, আর তার কথা তার শ্বশুরও বোঝে। ব্যবসায়ী যখন কবুতরের এই কাহিনী পুরোটা শোনে, তখন তিনি সব বুঝতে পারেন। তারপর ছেলেকে সঠিক শিক্ষা দেন এবং তার ছেলের কথা অনুসরণ করা বন্ধ করে দেয়। বন্ধুরা, আমি আশা করছি আপনারা এই কাহিনীটি পছন্দ করেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।